আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনি সরকারের দিকে আঙুল তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটি হচ্ছে প্রশ্ন। বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন, যে সেটি আসলে নাটক ছিল কিনা, সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা? না, সরকার এনসিপি দিয়ে নাটক করেনি। সরকারের এখানে একটা ব্যর্থতার পরিচয়, যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্তে আসতে, কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে, কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না। সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে ক্ষেত্র বিশেষে বিভিন্ন জায়গায় ফেসিলিটেট করা হচ্ছে, এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয়, সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটাতে সরকার জড়িত। এবং এনসিপি, আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে, বিষয়টা এমন না। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম, এবং এই গণঅভ্যুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই অভ্যুত্থানে আমার একটা রোল রয়েছে, এবং এই ক্ষেত্রে আমার একটা বিশেষ একটা দায়িত্ব রয়েছে যে অভ্যুত্থান রিলেটেড এই ইস্যুগুলাতে অ্যাড্রেস করার ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে, সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না, বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে, অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগকে করে দেওয়া হচ্ছে। প্রায় আমরা এই কথাও শুনি যে ডিজিএফআইও, মানে ওই দিন আমি একটা অনুষ্ঠানে দেখতেছিলাম, আপনাদের একজন নেতা বলতেছিলেন যে আমরা যে এত কষ্ট করে দল গঠন করার জন্য দিন রাত পরিশ্রম করছি, তখন হচ্ছে নির্বাচন কমিশনে ওই মানে নিবন্ধনের জন্য আপনারা কাজ করছিলেন খাটাখাটি। সে সময় একটা ডিজিএফআই যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে তো আমাদের এত, বা ডিজিএফআই যদি আমাদেরকে চাইতে হতো। তো ডিজিএফআই তো হচ্ছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। তো ডিজিএফআই কি আপনাকে সাহায্য করছে? ডিজিএফআই কি আপনার কাজে ব্যাঘাত করতেছে? মানে কি মনে হয় আপনাদের? ওকে, এই ঘটনাটা যে বলেছে এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে, কারণ আমাদের দেশে যে যেমন আমাদের 150টা দল গঠন করা হয়েছে, আপনার পার্টি মনে রেজিস্ট্রেশন করছে। তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া, স্বপ্রণোদিত হয়ে, এবং রাজনৈতিক বিষয়ে ডিজিএফআই এর যেই আপনার হস্তক্ষেপ করা, এগুলো নতুন কিছুই না। এবং মানে উনি যেটা বলেছেন যে অতীতে অনেক রাজনৈতিক দল ডিজিএফআই দিয়ে হয়েছে, যদি আমরাও ডিজিএফআই দিয়ে দল হইতো তাইলে কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু আমরা তো ডিজিএফআই এর দল না, বরং আমরা অর্গানিক ভাবে আমরা গ্রো করছি, সেক্ষেত্রে হয়তো সময় লাগছে। এই জিনিসটা বুঝাইতে হচ্ছে ডিজিএফআই কি আপনাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করতেছে কিনা, মানে আপনাদের এগেইনস্টে কিনা? দেখেন, ডিজিএফআই এগেইনস্টে কিনা, আমাদের মানে পার্টিকুলার এনসিপির এগেইনস্টে কিনা এই ধরনের আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না, কিন্তু বরং ডিজিএফআই বা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে যেটি হয়েছে যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ করা, যেটা তাদের কাজের মধ্যে অংশ না, সেই জায়গাগুলো তারা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। মানে ডক্টর ইউনূসের ডিজিএফআইও শেখ হাসিনার ডিজিএফআই এর মতোই আচরণ করতেছে। ডেফিনেটলি ওকে, মিডিয়া হস্তক্ষেপ করা হচ্ছে, নিউজ করানো হচ্ছে, এবং দেখা যাচ্ছে ডিজিএফআই এর পত্রিকায় নিউজ করছে, কিছুক্ষণ পরে নামিয়ে তারপরে হচ্ছে আবার মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে অনেস্ট মিস্টেক এবং এই ধরনের পুনরাবৃত্তি হবে না। এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করা, রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিকে নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, সিট নেগোসিয়েশনের প্রস্তাব দেওয়া, এই কাজগুলো তো এখন অব্যাহত রয়েছে। এগুলি কেন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমার কাছে মনে হচ্ছে যে, আমি ব্যক্তিগতভাবে এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে অফকোর্স কমপ্লিট ফেইলিওর। এটা ফেইলিওর, এবং ইনস্টিটিউশনগুলো যে এখনো পর্যন্ত উনার খুব কবজায় নাই ডিজিএফআই। দেখেন, আপনি আমার মুখ থেকে আমি বলি, আপনি যেই জায়গায় আমাকে নিতে যাচ্ছেন, আমি এই জায়গায় বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারফর্ম করা উচিত ছিল, ইনস্টিটিউশন গুলা যেভাবে সংস্কার করা প্রয়োজন ছিল, উনার যতটা স্ট্রং হওয়া উচিত ছিল, আনফরচুনেটলি উনি সেটা হতে পারেননি এখনো পর্যন্ত। না, আমি আপনাকে কোনো জায়গায় নিতে চাইতেছি না, আমি বুঝতে চাইতেছি যে ধরেন যে ডিজিএফআই যখন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে বা রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, আপনি তো জানেন খুব ভালো করে, আপনি খুবই মেধাবী তরুণ, যে গত 15 বছরে শেখ হাসিনা ডিজিএফআইকে একদম তার নিজের কারণে, মানে আমি
কি আর বলবো, মানে ছোট বড় সকল কারণে ডিজিএফআই কে তিনি আসলে ব্যবহার করেছেন। না এবং না আমাদের হ্যাঁ যেমন ছোট এবং আমাদেরকে তো সরকার প্রধানের সরাসরি হচ্ছে সরকার প্রধানের সরাসরি নিয়ন্ত্রণ এবং কর্তৃত্বে যেহেতু ডিজিএফআই থাকে, সেহেতু আপনারা এটা বুঝতে পারেন কিনা যে ডিজিএফআই যা কিছু করে সেটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসই করেন? না মানে সেটা আমরা ডিজিএফআই বুঝতে পারি না। আমরা এটাই বুঝতে পারি যে হ্যাঁ। সব ক্ষেত্রে হ্যাঁ। আমরা এটা বুঝতে পারি, আমি ব্যক্তিগতভাবে এটা বুঝতে পারি, যেহেতু আমি ডিজিএফআই এর সার্ভিলিয়েন্সে দীর্ঘদিন ছিলাম এই অভ্যুত্থানকালীন সময়টাতে। তো সেক্ষেত্রে এটা বুঝতে পারি ডিজিএফআই এর স্টিল মানে যে সংস্কারের প্রয়োজন ছিল এবং অতীতের তাদের যেই অনেকগুলো কাজ ছিল, যে কাজগুলো জাতির জন্য একটা দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক একটা প্রভাব রেখে গিয়েছে, সেটির সংস্কারের জন্য সরকারের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সরকার এখনো পর্যন্ত সে ধরনের পদক্ষেপ নেয়নি। এবং ক্ষেত্র বিশেষে এমন হয়েছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রতি সরকারের যে পূর্ণাঙ্গ গ্রিপ থাকা প্রয়োজন ছিল সেই গ্রিপ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমরা দেখেছি যে এই সরকারি প্রতিষ্ঠানগুলিকে ঐতিহাসিকভাবেই সরকার প্রধানরা, এখন পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন তাদের বেশিরভাগ সময়ে কুক্ষিগত করেছেন বা তাদের নিজের মতো করে ব্যবহার করেছেন। যেমন 9 বছর এরশাদ সাহেব যেভাবে দেশ চালিয়েছেন, প্রশাসনকে সাহেব কুক্ষিগত করেছেন, কিন্তু শাহাবুদ্দিন সাহেব এসে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচনের একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন। প্রশাসনের লোকরা কিন্তু সেই নির্বাচনকে প্রভাবিত করতে পারে নাই। একইভাবে 96 সালেও কিন্তু প্রশাসনের লোককে প্রভাবিত করা যায় নাই, 2001-এ যায় নাই, তারপরে তো যায় নাই। সেইটার ক্ষেত্রে এই সরকারের ক্ষেত্রে প্রশাসনকে এখনো গ্রিপে আনা কেন সম্ভব হচ্ছে না বলে আপনি মনে করেন? আসলে বারবার আমরা এটা শুনছি যে প্রশাসনে আওয়ামী লীগের লোক বসাই গেছে, পারতেছে না। 3 মাসে তো অন্যরা না এক্ষেত্রে না অন্যরা তো 3 মাসের মধ্যে পারতো। এক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছার ও না 3 মাসে যদি অন্যরা পারতো তাহলে 96-তে যে ফেব্রুয়ারির যে ইলেকশন হয়েছে, ইলেকশন হচ্ছে টেম্পারিং হইতো না। এবং আমাদের অন্য সময় কেমনে তো রাখতে পারেন, এটা 3 মাস ছিল প্রশাসন এবং সেই একই প্রশাসনে মানে প্রশাসন দেখেন প্রশাসন বিভিন্ন সময়ে শুধুমাত্র যে প্রশাসনের এই দ্বিচারিতামূলক আচরণ শুধুমাত্র আপনি আজকেই দেখছেন বিষয়টা তেমন না। প্রশাসনের দ্বিচারিতামূলক আমি প্রশাসনকে দেখেছি, প্রশাসনের হেড যদি চোর না হয়, শেখ হাসিনাকে আমরা বলেছিলাম যে আপনি শুধু চেয়ারটা থেকে নেমে ইলেকশন দেন, আপনার সব পুলিশরা থাকুক। ওইটা দিতে উনি সাহস করে নাই, কারণ উনি জানতেন তারপর উনি হেঁটে যাবেন, চেয়ার থেকে নেমে গেলে উনি হেঁটে যাবেন। প্রশাসনের দ্বিচারিতামূলক আচরণ দেখেন, বাংলাদেশের সবগুলো ইলেকশন ঠিক হওয়া সম্ভব। আপনি সংস্কার প্রস্তাবনা সেখানে দেওয়া হয়েছে, আপনি দেখেছেন যে সচিবালয়ে কি ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। আজকে এনবিআরও যদি দেখেন একটা সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। আমি কিন্তু আগেই অ্যাকনোলেজ করে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আপনি প্রশাসনের হেড অবস্থায় যে ধরনের ওনার সব জায়গায় গ্রিপ থাকার প্রয়োজন ছিল বা সহযোগিতা ডাউনওয়ার্ডস যে একটা ওনাকে হেল্প করার প্রয়োজন ছিল, বা প্রশাসনের যে মনস্তত্ত্ব যে আমরা সরকারকে হেল্প করব বা একটা ইনস্টিটিউশন গুলাকে স্ট্রেংথেন করার ক্ষেত্রে আমরা হেল্প করব, সেক্ষেত্রে আমরা সব জায়গায় এই ডট গুলোর একটা ডিসকানেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি সেখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, শুধুমাত্র প্রশাসন, এখানে একটা মিউচুয়ালি একটা ডিসকানেক্টেড আমাদের কাছে মনে হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে সরকার চেঞ্জ হলেই প্রশাসকরা রং পাল্টান, প্রশাসনের কর্মকর্তারা হয় তখন আড়ালে চলে যান বা ভীত থাকেন। প্রশাসনের কর্মকর্তারা কোনো আদর্শের রাজনীতি কখনো করেন না, এবং আওয়ামী লীগ বা বিএনপি কেউ আদর্শের দল হিসাবে তাদেরকে সামনে রেখে এটি করেছেন তারা কেউ করেন নাই। যেই তারা চেয়ার থেকে সরে যান, ক্ষমতা থেকে সরে যান, তারা কিন্তু তাদের দলের লোক হয়ে পড়েন। একদম অ্যাবসলিউটলি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসনকে পূর্ণাঙ্গ রূপে উনি পরিচালনা করতে এখনো পর্যন্ত পরিচালিত করতে পারেনি। সেটি আমার কাছে মনে হয় যে উনি এসে বিচার করার প্রয়োজন ছিল, এবং প্রশাসনে যারা দীর্ঘ একটা সময়ে এই ধরনের আওয়ামী লীগের অন্যায্যতা, আওয়ামী লীগের হচ্ছে যত ধরনের অপরাধকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ছিল, তাহলে সেটির ক্ষেত্রে অনেকটাই সহজ হতো পূর্ণাঙ্গ হচ্ছে আমাদের সংস্কার কার্যক্রমকে আপনার হচ্ছে সহজ করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে উনি অনেকটাই মানে উনি যেভাবে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার থিসিসটা একটু মনে রাখেন। আপনার যারা সমর্থক আছেন তারাও প্রচুর পরিমাণে যে হাসিনা তাদের লোক বসিয়ে গেছিল প্রশাসনে। আমি বলতেছি দায়িত্ব নিয়ে হাসিনার বসানো লোকগুলি প্রশাসনে এখন খুবই দুর্বল, কোনটাটা দেশ ছেড়ে পালাইছে, এবং যারা আছে তাদেরও কোনো রকম কোনো সাহস নাই। সুতরাং এই জুজুর ভয় আর দেখানো যাবে না, পাওয়াও যাবে না। আমি পরবর্তী প্রশ্নে আসি। নাই, একজনও নাই। আমি খোঁজ নিয়ে বলতেছি, জেনে বলতেছি, হাসিনার লোক একজনও নাই প্রশ্নে। এখনো আছে ভাই। আচ্ছা, মানে এখনো আছে। ঠিক আছে।
এই থাকাটা সরকারের ব্যর্থতা অবশ্য। আমি একটা কথায় আসি যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ কিছুই এখনো হয়নি। আপনারা নিজেরাই যখন জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, সরকার তখন আপনাদের থামিয়ে দায়িত্বটি দেয়। সর্বশেষে আইন উপদেষ্টা বলেছিলেন যে 30 কর্মদিবসের মধ্যে স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু 78 সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে, যাদেরকে বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে। বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল, আমি জনাব ইশরাকের সাথে একদম একমত। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতার রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে 2001 সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত 15 বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলারও করা হয়েছে। বিএনপি কিন্তু 3বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশের রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল 96 সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমার যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। বাংলা আত্তরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে 71-এর ইয়েটা, এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন, এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত 15 বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে, প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু
এই যে চতুর্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হইতে হবে। একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি। আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যেই জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময় আপনার 2001 সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল, তারপরেও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাইলে কি আর করবে? ওইটা করবে বলছিল না। বেশি পারেন, আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে আর কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারের বেশি, মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3 বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ দিব। বেশি পারে না, আমি আপনার কাছে আবার আসবো।